আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হলো ভিএনএ। তোমাদের ল্যাব শিটের 11 নাম্বার এক্সপেরিমেন্ট আর এরপরে 12 নাম্বার এক্সপেরিমেন্ট, এই দুইটা এক্সপেরিমেন্ট হলো একসাথে হবে। সেটা হলো ভিএনএ নিয়ে। প্রথমে 11 নাম্বারে আমরা কি ভিএনএ সম্পর্কে জানবো, এটা কি ইন্ট্রোডাকশন অ্যান্ড ক্যালিব্রেশন অফ ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার হুইচ ইজ ভিএনএ। আর এরপরের যে এক্সপেরিমেন্ট নাম্বার 12, সেখানে হলো আমরা ভিএনএ দিয়ে একটা ভিএনএ ইমপ্লিমেন্টেশন দেখবো, যে একটা সার্কিটে ভিএনএ, হাউ ভিএনএ ওয়ার্কস, এটা আমরা দেখবো। সো এই দুইটা এক্সপেরিমেন্ট একসাথে হয়। আচ্ছা, প্রথম যে পার্টটা 11 নাম্বারে, এখানে আমরা স্টার্ট করি ভিএনএ কি জিনিস থেকে। নিশ্চয়ই ভিএনএটা তোমরা একটু নতুন শুনতেছো, এর আগে হয়তো বা শুনো নাই। আচ্ছা, ভিএনএ নিয়ে আমরা স্টার্ট করি। ভিএনএ হলো ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার, ভিএনএ। ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার হলো ভিএনএ, নট ভি, কিন্তু ভোল্টেজ না। মোস্ট অফ দ্য টাইম তোমরা কি করো, ভিএনএ বললে লিখে রাখো ভোল্টেজ নেটওয়ার্ক অ্যানালাইজার। যেহেতু ভি দিয়ে ভোল্টেজ আমরা খুব বেশি আমাদের কাছে নোন, সেজন্য আমরা ভোল্টেজ লিখে ফেলি, বাট ইট ইজ ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার। আচ্ছা, এখন ভিএনএটা কিভাবে আসলো এবং কি প্রয়োজনে সেটা আমরা একটু দেখি আস্তে আস্তে। ফার্স্টে থিওরির ফার্স্ট থেকে আমরা স্টার্ট করি। এখানে কি লেখা আছে, লাম্পড এলিমেন্ট মডেল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেল, বা ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেলকে কি বলি আমরা, ট্রান্সমিশন লাইন মডেল এটাও বলি। আচ্ছা, এখন লাম্পড এলিমেন্ট মডেল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেলটা কি সেটা আমরা দেখি এখানে। এখানে হ্যাঁ বলা হয়েছে যে লাম্পড এলিমেন্ট মডেল গুলো হলো বেসিক্যালি একদম ইজিলি আমরা যদি বলি, আমরা যে ছোটবেলায় যে আমরা যে এসি সার্কিট আর ডিসি সার্কিট করছিলাম, যে সার্কিট গুলো একদম রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর এই ধরনের এলিমেন্ট নিয়ে কম্বাইন করে বানানো হয়, সেগুলাই হলো লাম্পড এলিমেন্ট মডেলের আন্ডারে ওই সার্কিট গুলো আসে। এবং এগুলা অবশ্যই কি করবে, একটার সাথে আরেকটা এলিমেন্ট কিভাবে কানেক্টেড হবে, একটা পারফেক্টলি কন্ডাক্টিং ওয়্যার দিয়ে। এটার যে লাইনটা যেটা দুইটা কম্পোনেন্টকে কানেক্ট করে, সেটা কিভাবে কানেক্টেড হবে, একটা পারফেক্টলি কন্ডাক্টিং ওয়্যার দিয়ে। আচ্ছা, তাহলে কি করে, তখন কি হয়, তখন কি করা হয়, এনার্জিটা কোথা থেকে কোথায় সাপ্লাই হয়, এনার্জিটা তখন ট্রান্সফর্ম হয় ফ্রম সোর্স টু লোড, সেটা ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এই এলিমেন্ট মডেলের বৈশিষ্ট্যগুলা কি কি আমরা দেখি এখানে। এখানে বলা হয়েছে এগুলা কি করা হয়, ফ্রিকোয়েন্সি কি থাকে, লো। এবং আমরা সাথে সাথে জানি ফ্রিকোয়েন্সি যদি লো থাকে তাহলে এটার ওয়েভলেন্থটা কি হবে, লার্জ। কারণ ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ একটা আরেকটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে, সেখান থেকে আসছে। তাহলে এই সার্কিট গুলার কি হবে বৈশিষ্ট্য, এই সার্কিট গুলার বৈশিষ্ট্য হলো ফ্রিকোয়েন্সি লো থাকবে, দ্যাটস ওয়াই ওয়েভলেন্থ হবে হাই। এবং লেন্থ অফ দা ক্যাবেল, যেটা মানে লেন্থ অফ দা ক্যাবেল দিয়ে আমরা বুঝাচ্ছি যে কন্ডাক্টিং ওয়্যার দিয়ে তুমি দুইটা কম্পোনেন্টকে জয়েন করতেছো, সেই লেন্থ অফ দা ক্যাবেল কি হবে, খুবই ছোট হবে, নেগলিজিবল হবে কম্পেয়ার টু দা সাইজ অফ দা ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ যত হবে তার চেয়ে তোমার লেন্থ অফ দা ক্যাবেল কি হবে, খুবই নেগলিজিবল বা খুবই ছোট। তখন কি করা হবে, তখন যে ভোল্টেজ আর কারেন্ট কি করা হবে, এই যে যে আমার যে ওয়্যার, কানেক্টিং যে ওয়্যারটা, এই ওয়্যারের লোকেশনের উপর কি হবে, ভোল্টেজ এন্ড কারেন্টটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকবে, মানে ডিপেন্ড করবে না। যে কোনো জায়গায় ওয়্যারের সব জায়গায় ভোল্টেজ আর কারেন্ট সেম থাকবে, পুরো ওয়্যারটার মধ্যে তোমার ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না, যে ওয়্যারের প্রথম দিকে ভোল্টেজ 5 ভোল্ট, লাস্টের দিকে যে সেখানে 2 ভোল্ট হয়ে গেছে, এরকম না। যখন একটা রেজিস্টারের সাথে একটা সোর্সকে তুমি যেই ওয়্যারটা দিয়ে কানেক্ট করবা, যদি সোর্সটা তোমার 5 ভোল্ট হয়, সেই ফার্স্ট রেজিস্টারের প্রথম অংশে সেখানে কি 5 ভোল্টই সাপ্লাই হবে, তারপর রেজিস্টারে ড্রপ হবে, দ্যাটস ডিফারেন্ট। বাট ওয়্যারের মধ্যে তোমার কোনো ভোল্টেজের কোনো ড্রপ হবে না, এবং ওয়্যারের মধ্যে ভোল্টেজের কোনো চেঞ্জ থাকবে না, যে ওয়্যারের কোনো জায়গায় ভোল্টেজ 2, কোনো জায়গায় ভোল্টেজ 3, কোনো জায়গায় ভোল্টেজ 4, এরকম না, সব জায়গায় কি হবে, 5 ভোল্ট হবে। দ্যাটস ওয়াই কি এই ভোল্টেজ এন্ড কারেন্টটা আমার ওয়্যারের লোকেশনের সাথে ইন্ডিপেন্ডেন্ট। ওয়্যার বলতে এখানে যে কানেক্টিং ক্যাবেল বলতেছি, এটাই হলো ওয়্যার, ওয়্যারটাকেই বলা হচ্ছে কানেক্টিং ক্যাবেল। তাহলে আমরা নিচে দেখো একটা সার্কিট আছে, এটা হলো এই যে আমাদের ছোট এসি সার্কিট, মনে করো এখানে একটা সোর্স, তারপর একটা এখানে কি আছে, এখানে আছে একটা রেজিস্টার, আর এদিকে এদিক থেকে আছে, এখানে মনে করো একটা কানেক্টিং ওয়্যার দিয়ে এখানে আরেকটা রেজিস্টার বা লোড, এটার সাথে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করা হয়েছে। সেই ওয়্যারের এক প্রান্ত হলো এ, এবং অপোজিট প্রান্ত, আরেকটা প্রান্ত হলো অপোজিট সাইডে বি। তাহলে এই গ্রাফটা দিয়ে আমরা বুঝতেছি এখানে হলো এক্স, এক্স হলো লেন্থ অফ ওয়্যার, আর ভি হলো ভোল্টেজ। তাহলে আমরা দেখতেছি যে এখানে কি একটা স্ট্রেট লাইন, সেটা স্ট্রেট লাইন। তাহলে কি হচ্ছে, আমার এই লোকেশনের প্রত্যেকটা জায়গায়
মানে ওয়্যারের লোকেশনের প্রত্যেকটা জায়গায় ভোল্টেজটা কি সমান, ভোল্টেজটা সেম, কোনো ভোল্টেজের কোনো ড্রপ নাই, সব জায়গায় সেম। তাহলে এই ধরনের সার্কিটকে আমরা কি বলি, এই মডেলগুলোকে, সার্কিটের মডেলগুলোকে আমরা বলবো লাম্পড এলিমেন্ট মডেল। ওকে, আচ্ছা এরপর নিচের দিকে আসি। এখানে আমরা কি বলবো, ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেল আমাদের কোনটা সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট হলো লাম্পটের একদম অপোজিটটা। এখানে কি হবে, ফ্রিকোয়েন্সি হবে কি হাই, ফ্রিকোয়েন্সি আমাদের মেগাহার্জ গিগাহার্জ রেঞ্জে চলে যাবে, হাই ফ্রিকোয়েন্সির সার্কিট এগুলা। যখনই ফ্রিকোয়েন্সিটা হাই থাকবে ওয়েভলেন্থটা কি হয়ে যাবে, ওয়েভলেন্থটা রিডিউস হবে, ওয়েভলেন্থটা কমে যাবে, কারণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এবং সেই ক্ষেত্রে কি হবে, যখন ফ্রিকোয়েন্সিটা বাড়বে ওয়েভলেন্থটা কি করবে, আস্তে আস্তে কমবে, এবং যে লেন্থ অফ দ্য ক্যাবেল, সেই লেন্থ অফ দ্য ক্যাবেলের থেকে কি হবে, সমান হয়ে যাবে ওয়েভলেন্থটা। বা অনেক সময় দেখা যাবে যে ওয়েভলেন্থটা কি হবে, লেন্থ অফ দ্য ক্যাবেল ওয়েভলেন্থের চেয়ে বড় হয়ে যাবে। আগের সার্কিটে কি ছিল, যে ওয়েভলেন্থের চেয়ে লেন্থ অফ দ্য ক্যাবেল কি খুবই নেগলিজিবল, বাট এখানে আমরা দেখতেছি যে আমাদের লেন্থ অফ দ্য ক্যাবেল, বা যেটা যদি আমরা এল বলি, সেই লেন্থ অফ দ্য ক্যাবেলটা কি হবে, আমার যে ওয়েভলেন্থটা সেটা সমান হবে, বা কোনো কোনো সিনারিওতে কি হয়ে যাবে, আমার ওয়েভলেন্থের চেয়েও বড় হয়ে যাবে। তাহলে এই সময় কি করতে হবে, তখন কি করা যায়, তখন ভোল্টেজ আর কারেন্টটা কি করবে, আমার লেন্থ, আমার যে ক্যাবেলের যে পজিশনিংটা, সেই পজিশনিং এর উপর ডিপেন্ড করবে। দেখা যাবে যে ক্যাবেলের কোনো জায়গায় আমার ভোল্টেজ কম, কোনো জায়গায় ভোল্টেজ বেশি, কোনো ভোল্টেজ প্রব দিয়ে আমরা এটাকে মাপতে পারবো না। তখন সেই সিচুয়েশনের এগুলাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেল। তখন এখানে কি হয় এই ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেলে, আচ্ছা লাম্পড এলিমেন্ট মডেলে তো আমাদের ভোল্টেজ আর কারেন্টের রেশিও মাপতে কোনো অসুবিধা নাই, আমরা মাল্টিমিটার দিয়ে বা যে কোনো ভোল্টেজ প্রব দিয়ে মাপতে পারি। বাট এখানে কি হচ্ছে, আমরা কোনো ভোল্টেজ প্রব দিয়ে এটাকে মাপতে পারবো না, কারণ আমার ক্যাবেলের বিভিন্ন জায়গায় ভোল্টেজটা ডিফারেন্ট, সেম না। এই যে আমরা এখানে দেখতেছি ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেলের, এখানে কি এক্স কি বলছিলাম, এক্স ছিল হলো আমার হলো লেন্থ অফ দা ক্যাবেল বা পজিশন অফ দা ক্যাবেল, সেটা কি দেখছি, ভোল্টেজটা কিন্তু সব জায়গায় সমান না, স্ট্রেট লাইন না, এক জায়গায় বড় সেটা হলো ভি ম্যাক্স, আবার কোনো জায়গায় কম সেটা হলো ভি মিন। তাহলে কোনো জায়গায় কি দেখতেছি, কোনো জায়গায় হলো বড়, কোনো জায়গায় ছোট, ভি ম্যাক্স আর ভি মিন আসছে, মানে ভিটা সব জায়গায় কনস্ট্যান্ট না। তাহলে এই ধরনের আমার সার্কিট গুলাকে কিভাবে আমরা এক্সপ্রেস করব, সেগুলো অ্যানালাইজ করব, সেগুলো হলো ট্রান্সমিশন লাইন থিওরির সাহায্যে। ট্রান্সমিশন লাইনটা থিওরিটা কি বলতেছে, যে ইলেকট্রিক পাওয়ার কি করে কোন একটা লাইনের মধ্যে দিয়ে যখন যায়, তখন কি হয়, তখন সেখানে ভোল্টেজ আর কারেন্ট হিসাবে ডিভাইড হয়। যেমন ভোল্টেজ গুলাকে আমরা কি বলি, ইলেকট্রিক ফিল্ড, আর কারেন্ট গুলাকে কি বলি, ম্যাগনেটিক ফিল্ড। সেই কারেন্ট আর ভোল্টেজ তখন লাইনের মধ্যে দিয়ে থাকে, তখন ক্যাবেলটা কিভাবে বিহেভ করে, ক্যাবেলের যে নিজস্ব ইম্পিডেন্স আছে, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স আছে, সেটা কি করে লাইনের মধ্যে ডু নট চেঞ্জ অ্যাজ লং অ্যাজ দ্য প্রপার্টি অফ দ্য লাইন অফ দ্য ক্যাবেল ডু নট চেঞ্জ। যে ক্যাবেলের যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, সেটা ডিপেন্ড করে হলো লাইনের মানে প্রপার্টিজ এর উপর। যদি লাইনের প্রপার্টিজ চেঞ্জ হয় তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এখন কি বলতেছি, যে ইলেকট্রিক পাওয়ার যখন ট্রান্সমিট হয় লোডের মধ্যে, যে যখন পাওয়ারটা যায়, তখন কি করা হয়, the voltage to the current relationship is now imposed by the impedance of the load. তাহলে আমাদের এখন ভোল্টেজ আর কারেন্টটা কি করতেছে, আমাদের লোডের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ডিপেন্ড করতেছে। যদি আমার এখানে কি করে, লোড লাইন ইম্পিডেন্স আর লোড ইম্পিডেন্স যদি সমান হয়, তখন কি করা হয়, আমার পাওয়ারটা কি ফুললি অ্যাবজর্ব হয়। আর যদি আমার লাইন আর লোডের ইম্পিডেন্সটা সেম না হয়, তো কিছু পাওয়ার কি করে, কিছু পাওয়ার আবার কি আমার সোর্সের দিকে ব্যাক করে, সোর্সের দিকে ব্যাক করে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, দুইটা ওয়েভের কথা আমরা জানি, একটা হলো রিফ্লেক্টিং ওয়েভ, একটা কি ইনসিডেন্ট ওয়েভ। এই যে যেই জিনিসটা আবার ব্যাক করতেছে সেটাই হলো রিফ্লেক্টেড ওয়েভ। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এখানে আমাদের ইম্পিডেন্সটা ম্যাচ হওয়াটা খুবই জরুরি। যদি ইম্পিডেন্সটা ম্যাচ না হয়, তাহলে আমাদের রিফ্লেক্টেড ওয়েভের পরিমাণটা বাড়বে, আর রিফ্লেক্টেড ওয়েভের পরিমাণ যদি বাড়ে, তাহলে আমি যে পাওয়ারটা দিচ্ছি পুরাটাই যদি আবার রিফ্লেক্ট করে চলে আসে, তাহলে আমি পাওয়ার ট্রান্সমিট করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের এখানে যে ইম্পিডেন্সের মিস ম্যাচ, যেটা আমরা আছে লোড আর লাইন ইম্পিডেন্সের মিস ম্যাচ, এই জিনিসটা কি করতে হবে, আমাকে সলভ করতে হবে। এবং এই যে ইম্পিডেন্সের মিস ম্যাচটা হচ্ছে, এটাই কি ভিএনএ কি করে, এই ইম্পিডেন্সের মিসম্যাচটাই সলভ করে। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের ভিএনএ বা ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার কিভাবে আসতেছে, সে বিভিন্ন ম্যাথমেটিক্যাল
ইকুয়েশন দিয়ে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করে কি করে আমাদের যে ইম্পিডেন্সের যে মিসম্যাচটা আছে এই ইম্পিডেন্সের মিসম্যাচটা সে কি করে ক্যালকুলেট করে। তাহলে এটাই হলো আমাদের ভিএন এর কাজ। আচ্ছা আমরা এখানে এই যে এই ইকুয়েশনটা অনেক জানি আগের থেকে, সেটা কি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কি জেডএল মাইনাস জেড নট, জেডএল প্লাস জেড নট। এখানে জেডএলটা কি, জেডএলটা হলো লাইন ইম্পিডেন্স আর জেড নটটা কি লোড ইম্পিডেন্স। ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত আমরা গেলাম। তাহলে আমরা বুঝলাম যে লাম্পড এলিমেন্ট মডেল আর ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেলের মধ্যে, লাম্পড এলিমেন্ট মডেলে আমাদের ট্রান্সমিশন লাইন বা কেবলের মধ্যে কোনো ভোল্টেজের ডিফারেন্স হয় না, কিন্তু ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেলে কি হয় আমাদের যে ভোল্টেজের মিসম্যাচ হয়, এই জন্য কি আমাদের লোড এন্ড লাইন ইম্পিডেন্স থাকে। এই জন্য এই ইম্পিডেন্সের সলভ করার জন্য যে ইম্পিডেন্সের যে মিসম্যাচটা হচ্ছে সেটা সলভ করার জন্য আমার ভিএনএ দরকার। আচ্ছা এখন আমরা এখান থেকে একটু পরের ইয়েটায় চলে যাই, আমাদের যে পরের যে 12 নাম্বারটা বলছিলাম সেটাই একটু একটা জিনিস দেখে আসি তাহলে ইজি হবে। আচ্ছা এই যে দেখো 12 নাম্বার, 12 নাম্বার কি বলছে, স্টাডি অন ট্রান্সমিশন লাইন ম্যাচিং সার্কিট ইউজিং ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার। মানে আমরা ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার বা ভিএনএ যেটা পড়বো 11 নাম্বারে, সেই ভিএনএটা আমরা ইউজ করে, ভিএনএ বক্স আমাদের একটা বক্স আছে ভিএনএ এর, সে ফিজিক্যালি একটা বক্স, সেই ভিএনএ বক্স ইউজ করে, ভিএনএ ইউজ করে আমরা কি করব আমাদের যে ট্রান্সমিশন লাইনের যে ইম্পিডেন্স ম্যাচিংটা সেটা করব। আচ্ছা এখন এখান থেকে একটা জিনিস আমরা দেখি, ইম্পিডেন্স ম্যাচিং এর ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অফ ইম্পিডেন্স ম্যাচিং, এই যে এটা, ঠিক আছে। ইম্পিডেন্স ম্যাচিং এর ইম্পর্টেন্স অফ ইম্পিডেন্স ম্যাচিং। আমাদের ইম্পিডেন্স ম্যাচিংটা কেন দরকার? ওকে, তাহলে ফার্স্ট যে পয়েন্টটা সেখানে কি বলছে, ম্যাক্সিমাম পাওয়ার ইজ ডেলিভার্ড ওয়েন লোড ইজ ম্যাচ টু দ্য লাইন। এটা আমরা সবাই জানি, আগের থেকে জানি যে আমাদের যখন লোড আর লাইন ইম্পিডেন্স যখন ম্যাচ হয় তখন কি হয় ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হয়, মানে টোটাল পাওয়ারটা অ্যাবজর্ব করতে পারে। যদি মিসম্যাচ হয় তাহলে একটু আগে বললাম যে রিফ্লেক্ট হয়। ওকে, দেন সেকেন্ড কি বলছে, ইম্পিডেন্স ম্যাচিং সেন্সিটিভ রিসিভার কম্পোনেন্ট অ্যান্টেনা, যেমন অ্যান্টেনা, লো নয়েজ অ্যাম্পলিফায়ার এক্সেট্রা মে ইমপ্রুভ দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও। ইম্পিডেন্স যখন ম্যাচ হয় তখন আমাদের যে রিসিভার কম্পোনেন্ট গুলো থাকে সেটা সিগন্যাল টু নয়েজ রেশিওটা কি করে ইমপ্রুভ হয়। এন্ড থার্ড থিং হলো ইম্পিডেন্স ম্যাচিং ইন আ পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যেরকম সাচ অ্যাজ কি বলছে অ্যান্টেনার অ্যারে ফিড নেটওয়ার্ক থাকে, সেগুলা কি করে মে রিডিউস অ্যাম্পলিটিউড এন্ড ফেজ ইরর। পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অ্যাম্পলিটিউড আর ফেজ ইররটা কি করি আমরা, ফেজ ইররটা আমরা এখানে লোয়ার করতে পারি যদি আমার ইম্পিডেন্সটা ম্যাচিং হয়। ওকে, তাহলে এটা হলো ইম্পর্টেন্স অফ ইম্পিডেন্স ম্যাচিং। তিনটা পয়েন্ট আছে, এই জিনিসটা দেখলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আগেরটা আবার ফিরে যাই। 11 নম্বরে, আচ্ছা এই পর্যন্ত আমরা পড়ছিলাম, এখন এরপরে আমরা দেখি। আচ্ছা এরপরে বলছে হলো স্ক্যাটারিং প্যারামিটার বা এস প্যারামিটার। আচ্ছা স্ক্যাটারিং প্যারামিটার বা এস প্যারামিটার যেটা আমরা সম্পর্কে জানি। আচ্ছা একটু আগে আমরা বললাম যখন পাওয়ার ট্রান্সফর্ম হয় তখন কি করা হয়, তখন তিন ধরনের ওয়েভ হয়। একটা কি ইনসিডেন্ট ওয়েভ, একটা হলো ট্রান্সমিটেড ওয়েভ, আর একটা কি রিফ্লেক্টেড ওয়েভ। এই দেখো ইনসিডেন্ট ওয়েভ কি, আমার যদি এটা সোর্স হয়, সোর্স থেকে যে ওয়েভটা আমি দিচ্ছি সেটাই কি ইনসিডেন্ট ওয়েভ, এবং আমার রিসিভারে যে ওয়েভটা পৌঁছে যাচ্ছে সেটা কি ট্রান্সমিটেড ওয়েভ। বাট কিছু জিনিস থাকে কি আবার ব্যাক টু দা রিসিভার, রিসিভারের দিকে ব্যাক টু দা ট্রান্সফর্মার, ট্রান্সমিটার, ট্রান্সমিটার মানে কি আমার সোর্সের দিকে যে ওয়েভটা আবার ব্যাক করে সেটাকে আমরা কি বলি রিফ্লেক্টেড ওয়েভ। তাহলে এই তিন ধরনের ওয়েভ দিয়ে যদি আমার এখানে টু পোর্ট কোনো নেটওয়ার্ক থাকে, যেমন পোর্ট এ আর পোর্ট বি, এ ধরনের কোনো নেটওয়ার্ক যদি আমরা থাকে তাহলে দেখো কি হচ্ছে, একটা ইনসিডেন্ট ওয়েভ বের হচ্ছে, এখানে একটা ট্রান্সমিটেড ওয়েভ আসতেছে, আবার এখানে কি রিফ্লেক্টেড ওয়েভ আসতেছে। তাহলে এখানে দেখো এস প্যারামিটার কয়টা হচ্ছে, চারটা। এটা ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে আসছে। কোনো টু পোর্টের জন্য আমার এস প্যারামিটার হবে চারটা, সেই চারটা হবে S11, S21, S12 আর S22।
এটুক এই ছবিটার থেকে এটুক জানলেই হবে, এবং এই ছবিটার পরে এইখানে এগুলা সব আমরা স্কিপ করে, যেহেতু এখানে ম্যাথ করা আছে এগুলার মধ্যে আমরা যাব না, আমরা এখানে চলে আসবো। এই যে যে চারটা আছে না, এই যে S11, S21, S22 আর S12, তাহলে কোন সময় কোনটা হবে? S1টা কখন হবে, S11 কখন হবে? যখন ওয়েভ রিফ্লেক্টেড ফ্রম পোর্ট 1 আর ওয়েভ ইনসিডেন্ট এট পোর্ট 1, ওয়েভ রিফ্লেক্টেড এট পোর্ট 1 আর ওয়েভ ইনসিডেন্ট এট পোর্ট 1। এই ছবিটা আবার চলে যায়, এ দেখো S11 কি বলছে, ওয়েভ রিফ্লেক্টেড এট পোর্ট 1, ওয়েভ ইনসিডেন্ট এট পোর্ট 1 ফ্রম পোর্ট 1। তাহলে কি হচ্ছে, পোর্ট 1 এ কি হচ্ছে ইনসিডেন্ট এবং পোর্ট 1 এ কি হচ্ছে রিফ্লেক্টেড। ওকে, সিমিলারলি S21 কোথায়, S21 কি বলছে, ওয়েভ ট্রান্সমিটেড টু পোর্ট 1, ওয়েভ ইনসিডেন্ট এট পোর্ট 1। তাহলে এখানে 21 বলছে কি হলো, ট্রান্সমিটেড টু পোর্ট 2, ট্রান্সমিটেড, হ্যাঁ, টু পোর্ট 2 আর ইনসিডেন্ট এট পোর্ট 1। তাহলে কি 2 নাম্বার পোর্টের দিকে ট্রান্সমিটেড, বাট কোথা থেকে সে আসছে, পোর্ট 1 থেকে ইনসিডেন্ট হয়েছে, তাহলে সে কি 2 নাম্বার পোর্টে ট্রান্সমিটেড হয়েছে, আর কি হয়েছে 1 নাম্বার পোর্ট থেকে ইনসিডেন্ট হয়েছে। ওকে, এটা হলো কি 2-1। এরপর আমরা কি যাব 1-2 আর 2-2। আচ্ছা, 2-2টা কি বলছে, ওয়েভ রিফ্লেক্টেড ফ্রম পোর্ট 2, ওয়েভ ইনসিডেন্ট এট পোর্ট 2। দেখো দুইটাই কি হচ্ছে পোর্ট 2 তে। সিমিলারলি S11 এ কি হচ্ছে, দুইটাই কি হচ্ছে পোর্ট 1 এ। তাহলে S11 আর S22 সেখানে কি হচ্ছে, যে দুইটাই কি পোর্ট 1 থেকে আসতেছে, এবং 22 তেও কি হচ্ছে, দুইটাই পোর্ট 2 থেকে হচ্ছে। আর S21 আর S12 তে কি হচ্ছে, একটা পোর্ট 2 থেকে একটা পোর্ট 1 থেকে। আর এখানে তাহলে 1-2টা কি হবে, রিফ্লেক্টেড ওয়েভ ফ্রম পোর্ট। আচ্ছা, এখানে তোমাদের একটু ভুল আছে, এই জায়গায় একটু কারেকশন করে নাও। এখানে হবে হলো, এখানে যে 2 লেখা, এখানে হবে হলো 1। দেখো এই জায়গায় আমি বারবার করে বলতেছি, এখানে আমি পিডিএফ এ, এইটা হলো সিকিউর পিডিএফ, এখানে আমি কারেক্ট করতে পারতেছি না, তাই এখানে লিখে দিচ্ছি। S12টা কি হবে, রিফ্লেক্টেড ওয়েভ ফ্রম পোর্ট 1 আর ইনসিডেন্ট ওয়েভ এট পোর্ট 2। কারেক্ট করে নাও প্লিজ। তাহলে আমরা চলে যাই রিফ্লেক্টেড ওয়েভ ফ্রম পোর্ট 1, এই যে এখানে রিফ্লেক্টেড ওয়েভ ফ্রম পোর্ট 1, আর তারপরে কি বলছে, ইনসিডেন্ট ওয়েভ এট পোর্ট 2। মানে পোর্ট 1 এর থেকে রিফ্লেক্টেড হবে, আর পোর্ট 2 তে ইনসিডেন্ট ছিল কোথা থেকে, পোর্ট 2 থেকে। তাহলে আমরা এই চারটা জিনিসকে দেখব, এটা, 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 এই চারটা জিনিস সম্পর্কে আমরা কি করব, এই যে যে আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলো নিয়ে আমরা বুঝবো যে কোনটা থেকে কোনটা আসতেছে, এগুলা ইম্পর্টেন্ট। ওকে, S11 কখন হয়, S21 কখন হয়, 22 কখন হয়, 12 কখন হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা বাকি জিনিসগুলো এখান থেকে আর দেখবো না, কারণ এগুলা ম্যাথমেটিক্যাল কথাবার্তা। আচ্ছা, এখানে চলে আসি। এই যে এখন আমাদের মেইন, এতক্ষণ যা যা আমি বুঝলাম তার মধ্যে এখন এই যে ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার, মানে VNA, এই যে আমরা যে VNA এতক্ষণ বলতেছিলাম, সেই VNA টা কি সেটা এখন থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এখন ফার্স্টে বলছি VNA টা কি। VNA বা ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার হলো একটা ইনস্ট্রুমেন্ট we use to measure impedance। নরমাল কথা, সে প্রথমে আমি বলছি যে VNA কি করে, আমাদের ইম্পিডেন্স মেজার করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট, একটা ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটা কি করে আমাদের ইম্পিডেন্স মেজার করে। সে আগের কথাই, এই যে একটু আগে লাম্পড এলিমেন্ট মডেলে যেগুলো বললাম, যে লোয়ার ফ্রিকোয়েন্সি যখন হয় তখন কি করা হয়, ভোল্ট মিটার আর কারেন্ট মিটার দিয়ে আমাদের ইম্পিডেন্স মেজার করা যায়। কিন্তু যখন ফ্রিকোয়েন্সি হাই হয়ে যায় তখন কি করা হয়, ভোল্টেজ আর কারেন্টের পজিশনটা ইয়ে থাকে না, স্টেবল থাকে না, সেগুলা লোডের লাইনের সাথে ডিফার করে। এই জন্য কি করে, তখন ইম্পিডেন্সটা যখন মেজার করা হয় হাই ফ্রিকোয়েন্সিতে, সেটা কিভাবে মেজার করা হয়, মেজারমেন্ট অফ দ্য ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড ওয়েভ। যে একটু আগে আমরা বললাম ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড ওয়েভ মেজার করে হাই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টের ইম্পিডেন্স মেজার করা হয়। তাহলে যেগুলো আমাদের লাম্পড এলিমেন্ট মডেল, সেগুলো ইম্পিডেন্স মেজার করা হয় হলো ভোল্টেজ বাই কারেন্ট দিয়ে, বাট যখন হাই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট থাকে তখন কি করা হয়, তখন মেজার করা হয় রিফ্লেক্টেড আর ইনসিডেন্ট ওয়েভ দিয়ে। কিভাবে রিফ্লেক্টেড আর ইনসিডেন্ট ওয়েভ কি করা হয়, রিফ্লেক্টেড VNA কি করে,
যে এই যে আমাদের ভিএনএ যেহেতু ইম্পিডেন্স মেজার করতে পারে হাই ফ্রিকোয়েন্সি, তাহলে সে কিভাবে করে, সে কি করে হলো এই যে অ্যামপ্লিটিউড আর ফেজ ডিফারেন্স যে থাকে, যে ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে, সেটা মেজার করে। দুটার মধ্যে যে কোনো একটাকে সে কি করে রেফারেন্স হিসাবে ধরে, অন্যটার সাথে কি করে অ্যামপ্লিটিউড আর ফেজ ডিফারেন্সটা মেজার করে, এবং মেজার করে সেভাবে ম্যাথমেটিক্যালি তোমার ইম্পিডেন্সের মিসম্যাচ ছিল না মিসম্যাচ নাই সেই জিনিসটা তোমাকে আউটপুটে শো করে। আচ্ছা, ভিএনএ কিভাবে সেটা করে, সেখানে কি করে, যে এস প্যারামিটার, একটু আগে যে আমি এস প্যারামিটার গুলা জানলাম যেগুলা কি করে ইনসিডেন্ট রিফ্লেক্টেড আর ট্রান্সমিটেড ওয়েভের উপর ডিপেন্ড করে, সেই এস প্যারামিটার কি করে মেজার করে। তাহলে ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার বা ভিএনএ কিভাবে ইম্পিডেন্সের মিসম্যাচটা মেজার করে, এই যে আমাদের যে এস প্যারামিটারটা সে কি করতে পারে, ডিটারমাইন করে। এস প্যারামিটার ডিটারমাইন করে আমাদের যে নেটওয়ার্কের যে কম্পোনেন্টস গুলো আছে, যেমন কেবলস, ফিল্টার, সুইচ, ডিপ্লেক্সার, ডুপ্লেক্সার, ট্রিপ্লেক্সার, তারপর কাপলার, ব্রিজ, ট্রান্সফরমার, পাওয়ার স্প্লিটার, হ্যান্ড, এগুলা যা যা আছে সবগুলার কি করে এস প্যারামিটারটা ডিটারমাইন করে। এবং এস প্যারামিটার ডিটারমাইন করার পর ওই যে আবার বললাম যে অ্যামপ্লিটিউড আর ফেজ ডিফারেন্সটা মেজার করে তোমাকে বলে যে এটা কি ইম্পিডেন্সের এখানে মিসম্যাচ আছে কি নাই, এভাবে শিখে করে ইম্পিডেন্সটা মেজার করে। ওকে, আচ্ছা এখানে ওয়ানটা কোথা থেকে আসলো, ওকে এটা আমরা ডিলিট করি। আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের যে ভিএন এর যে বক্সটা আছে, ভিএন এর বক্সের ছবি তোমাদের পরের ভিডিওতে দেওয়া আছে, আর যে ভিডিওটা আছে ল্যাবের থেকে, সেই ল্যাবের ভিডিওতে আমাদের যে ল্যাবে যে ভিএনএটা আছে সেই ভিএনএ বক্সের ছবিটা দেওয়া আছে। আমাদের ভিএনএটা হলো ল্যাবে যেটা আছে সেটা আমাদের কি 2 পোর্ট ভিএনএ। তাহলে আমরা সেই 2 পোর্ট ভিএনএ এর আর্কিটেকচারটা আমরা দেখবো। এই যে দেখো, এই যে এখানে যে ছবিটা আছে এরকম, এটা হলো সামনের অংশটা, পিছনের একটা বক্স, এটা হলো বক্সের সামনের অংশটা। এই বক্সের ভিডিওটা, বক্সের জিনিসটা আমরা ল্যাবের ভিডিওতে আছে, সেই ভিডিও থেকে দেখে নিও। আচ্ছা, এখানে কি কি কম্পোনেন্ট গুলো আছে আমরা দেখি। সেই বক্সটার মধ্যে যে 2 পোর্ট বললাম, পোর্ট 1 এন্ড পোর্ট 2, এই যে দুইটা, সেটা কি এই দেখো 6 এন্ড 7 নাম্বার, টেস্ট পোর্ট 1 আর টেস্ট পোর্ট 2। যে পোর্ট 1 আর পোর্ট 2, কারণ এটা 2 পোর্ট ভিএনএ, দুইটা পোর্ট আছে, দুইটা পোর্টের সাহায্যে আমরা দুইটা কেবল কানেক্ট করতে পারবো। এটা হলো অন অফ সুইচ। তারপর এখানে একটা আছে হলো ভিএন এর পাওয়ার কানেকশন, আর আরেকটা আছে 8 নাম্বার হলো ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্ট মানে তুমি ভিএন এর এটার সাথে, এই বক্সটার সাথে তোমার পিসি কে কানেক্ট করবা। পিসি কে কানেক্ট করে তারপর পিসিতে একটা সফটওয়্যারের সাহায্যে তুমি দেখবা যে তোমার যে লাইনটা তুমি পোর্টের মধ্যে যে কেবলটা কানেক্ট করছো, ওই কেবলটা ভিএন এর সাহায্যে কিভাবে ইম্পিডেন্সের মিসম্যাচটা সেটাকে অমিট করতেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আবার থিওরিতে আমরা ফিরে আসি। সেই থিওরির মধ্যে হলো ভিএনএ ইরর্স এন্ড ক্যালিব্রেশন। ওকে, ভিএনএ কি একটা ইনস্ট্রুমেন্ট, তো একটা ইনস্ট্রুমেন্ট হলে সেই ইনস্ট্রুমেন্টের অবশ্যই কি থাকে, ইন্টারনাল ইরর থাকে। সেরকম ভিএনএ তো আমাদের ইরর আছে। ভিএনএ ইরর হলো 3 টাইপস অফ ইরর আছে, সেটা হলো র্যান্ডম, সিস্টেম্যাটিক এন্ড ড্রিফট। ওকে, ভিএনএ এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আমি যেগুলা বলতেছি এগুলা থিওরিতে বা থিওরি কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ভিএনএ ইরর্স এন্ড ক্যালিব্রেশন। আচ্ছা, ভিএনএ ইরর হলো যে র্যান্ডম, সিস্টেমেটিক আর ড্রিফট। এখন কোন সময় কোনটা হয় দেখি। র্যান্ডম ইরর কাকে বলে? র্যান্ডম ইরর হলো টাইমের সাথে ভ্যারি করে। ওকে, প্রত্যেকটা সেকেন্ডস বা পার সেকেন্ডস অফ টাইমে সেখানে র্যান্ডম ইররটা ভ্যারি করে। সো দিস টাইপস অফ ইরর ইজ আনপ্রেডিক্টেবল এন্ড ক্যান নট বি মুভড বাই ক্যালিব্রেশন। যদি পার সেকেন্ডে একটা ইরর চেঞ্জ হয়ে যায়, চেঞ্জেবল হয়, তাহলে সেই ইররটা কি করা হয়, কখনো রিমুভ করা যায় না। ওকে, সেটুকু আমরা বুঝলাম। তাহলে র্যান্ডম ইরর কি রিমুভ করা যায় না। ইরর হলো কি ধরনের ইরর কিভাবে আসে, সেগুলো হলো ইনস্ট্রুমেন্টাল যে নয়েজ গুলা থাকে বা সুইচের যে রিপিটেবিলিটি যেগুলা থাকে, যে সুইচের ভিতরে বা ইনস্ট্রুমেন্টের ভিতরে যে নয়েজ গুলা, এখান থেকে কি র্যান্ডম ইররটা আসে। কিন্তু র্যান্ডম ইররটা কি করা হয়, র্যান্ডম ইররটা রিমুভ করা যায় না। আচ্ছা, সেকেন্ড থিং যে ইররটার কথা বলছিলাম, সিস্টেমেটিক। Systematic কি করা হয়? Systematic error is a reproducible manner, occurs in a reproducible manner. They are caused by imperfections in VNA, can be characterized and thus can be removed mathematically through the calibration. ওকে, তাহলে সিস্টেমেটিক ইররটা কি করা হয়, ক্যালিব্রেশন বা ইররটা রিমুভ করা যায় কিভাবে, ম্যাথমেটিক্যালি বিভিন্ন
ক্যালিব্রেট উপায়, ক্যালিব্রেশনের উপায় এটা কি করা হয়, রিমুভ করা যায়। আর থার্ড ইররটা হলো ড্রিফট ইরর। ড্রিফট ইররটা হলো ক্যালিব্রেশন করার পরও আমাদের যে অ্যাম্বিয়েন্স বা রুমের যে টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি এগুলোর উপর ডিপেন্ড করে ড্রিফট ইররটা অকার হয়। সেই ইররটা তুমি ক্যালিব্রেট করার পরও আবার রয়ে যায়। আচ্ছা, এখন যে এই যে ক্যালিব্রেশন কথাটা বললাম, ক্যালিব্রেশন মানে এই যে আমার যে ইরর আসতেছে, এই ইরর অমিট করার যে উপায়টা সেটাকে আমরা বলি ক্যালিব্রেশন। ওকে, ইজিলি যে আমার যে ইরর নেটওয়ার্ক আছে, এই ভেক্টর ইরর কারেকশনের যে মেথডটা সেটাই হলো ক্যালিব্রেশন। ইজি যেটুকু একদম ইজিয়েস্ট ওয়েতে ক্যালিব্রেশন হলো আমার ভিএন এর যে আমার যে ভেক্টর ইরর গুলা আছে সেই ইরর গুলা অমিট করার যে প্রসেসটা সেটাকে আমরা বলি ক্যালিব্রেশন। আচ্ছা, এখন এর পরের থিং, এটাও ইম্পর্টেন্ট, হলো ইরর মডেল। আচ্ছা, এখানে বলা হয়েছে কতগুলো আছে ইরর টার্মস। এই যে ইরর টার্মস সেগুলা হলো এই যে র্যান্ডম, সিস্টেমেটিক আর ড্রিফট। আর এখানে চলে আসছে ইরর মডেল। এই ইরর মডেলটা কি, একটু আগে আমরা দেখলাম 3 টাইপস অফ ইরর, র্যান্ডম, সিস্টেমেটিক আর ড্রিফট। তার মধ্যে র্যান্ডমটা হলো চেঞ্জ করা যায় না, সিস্টেমেটিকটা হলো আমরা অমিট করা যায়, আর ড্রিফটটা হলো তোমার টেম্পারেচার বা রুমের অ্যাম্বিয়েন্টের উপর ডিপেন্ড করে। সো দ্যাট ইজ ডিফারেন্ট। এখন যে সিস্টেমেটিক যে ইরর গুলা, সিস্টেমেটিক ইররটা, এই সিস্টেমেটিক ইররের মধ্যে আবার 3 টাইপস অফ সিস্টেমেটিক ইররের যে ইরর নেটওয়ার্ক আছে, যে দেয়ার আর 3 ক্লাস অফ সিস্টেমেটিক ইরর ইন আ ইরর নেটওয়ার্ক। ওই আগের 3টা ইররের মধ্যে যে সিস্টেমেটিকটা সেটা এখন আমরা তুলে আনছি, সেই সিস্টেমেটিক ইররের মধ্যে আরো 3 টাইপস অফ ইরর নেটওয়ার্ক থাকে, এবং সেগুলা কি, সিগন্যাল লিকেজ, সিগন্যাল রিফ্লেকশন আর ফ্রিকোয়েন্সি রেসপন্স। সিস্টেমেটিক ইররের আবার 3টা ইরর নেটওয়ার্ক আছে, সেগুলা হলো সিগন্যাল লিকেজ, সিগন্যাল রিফ্লেকশন আর ফ্রিকোয়েন্সি রেসপন্স। ওকে, তাহলে এখন এই যে সিগন্যাল লিকেজ যেটা বললাম সেটা কখন হয়? সিগন্যাল লিকেজ হলো রিলেট করে কোনগুলোর সাথে, ডিরেক্টিভিটি আর ক্রসটক এর সাথে। আচ্ছা, এরপরে যে সিগন্যাল রিফ্লেকশন সেটা কি হয়, রিলেটেড টু সিগন্যাল রিফ্লেকশন আর সোর্স এন্ড লোড ম্যাচ। সোর্স আর লোডের যে ম্যাচ থাকে সেটার সাথে রিলেটেড কি, সিগন্যাল রিফ্লেকশন। আর ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো রিসিভারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কোনটার সাথে ডিপেন্ড করে, রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন ট্র্যাকিং। তাহলে এই যে প্রত্যেকটারই দুইটা দুইটা করে আবার ভাগ আছে, সিগন্যাল লিকেজ, সিগন্যাল রিফ্লেকশন, ফ্রিকোয়েন্সি রেসপন্স। সিগন্যাল লিকেজ ডিপেন্ড করে হলো ডিরেক্টিভিটি ক্রসটকের উপর, সিগন্যাল রিফ্লেকশন হলো সোর্স এন্ড রোডের ম্যাচ, আর হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো রিসিভারের যে রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন ট্র্যাকিং এটার উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের যখন একটা 2 পোর্ট ভিএনএ থাকে, 2 পোর্ট ভিএনএ এর মধ্যে টোটাল 12টা, তো টোটাল 12টা ইরর টার্মস থাকে। কিভাবে 12টা হলো, এই যে কিভাবে বললাম 12টা। আচ্ছা, এখন আমরা কি বলি, 12টার মধ্যে এই যে 6টা, এই যে 6টা এখানে কোথা থেকে আসলো, এই যে এখানে যে এই যে 3টা, এই 3টার মধ্যে প্রত্যেকটারই আবার দুইটা দুইটা ভাগ আছে, তাহলে এখানে কি হলো 6টা। এই 6টা কি হবে, প্রথমে হলো তোমার সামনের ডিরেকশনে, মানে প্রথমে ফরওয়ার্ড ডিরেকশনে 6টা হবে, আবার কি হবে, রিভার্স ডিরেকশনে 6টা হবে। তাহলে টোটাল 12 টার্মস অফ ইরর থাকে হলো কোন একটা 2 পোর্ট ভিএনএ। তাহলে একটা 2 পোর্ট ভিএনএ তুমি যখন নিবা তার মধ্যে 12টা ইরর টার্মস থাকবে, এবং তোমাকে কি করতে হবে, ক্যালিব্রেট করে এই 12 টার্মস অফ ইরর তোমাকে কি করতে হবে, অমিট করতে হবে। দাস যদি 3 পোর্ট ভিএনএ হয় তাহলে কি হবে, 18টা ইরর টার্মস থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। এই যে দেখো এখানে সবগুলো লেখা আছে। ইরর নেটওয়ার্ক প্রথমে আসলো, এই যে সিগন্যাল লিকেজ, রিফ্লেকশন, ফ্রিকোয়েন্সি রেসপন্স। লিকেজ হলো ডিরেক্টিভিটি ক্রসটক, রিফ্লেকশন হলো সোর্স আর লোডের ম্যাচ, আর হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো রিফ্লেকশন অফ ট্র্যাকিং, আর ট্রান্সমিশন লাইন ট্র্যাকিং। তাহলে এখানে কি 6টা, 1 2 3 4 5 6। এই 6টা কি হবে, ফরওয়ার্ড ডিরেকশনে 6টা হবে, আবার রিভার্স ডিরেকশনে 6টা হবে, মানে টোটাল 12টা কি হবে আমার ইরর হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝলাম। এখন কি করতে হবে, এই যে আমাদের ক্যালিব্রেশন। তাহলে ক্যালিব্রেশন কি বলছিলাম, এতক্ষণ বললাম হলো থিওরি, এখন আমরা একটু প্র্যাকটিক্যালের কথাবার্তা বলি। থিওরি বললাম, বলার পর এখন প্র্যাকটিক্যালের কথাবার্তা হলো, এই যে আমরা যে ক্যালিব্রেশন বলতেছি, যে এতগুলা ইরর আসতেছে, যে ইরর অমিট করার যে নিয়মটা
সেটাই কি ক্যালিব্রেশন। ক্যালিব্রেশনেরও কতগুলা মেথডস আছে। যে মেথডস গুলা কি, এই যে ভিএনএ ক্যালিব্রেশনের ডিফারেন্ট মেথডস আছে, SOLT, SSLT, SSST, হ্যান এগুলা কতগুলো আছে। আচ্ছা এগুলা এস কোথা থেকে আসতেছে এই কথাগুলো, এই যে দেখো। আচ্ছা এই যে যে ছবিটা, এটা হলো তোমার ভিএনএ যে বক্সটা তার সাথে থাকে, এটা হলো ক্যালিব্রেশন কিট। এটাকে আমরা বলি ক্যালিব্রেশন কিট। এটা পরের ভিডিওতে দেখবা যে এটা দিয়ে আমরা কিভাবে ক্যালিব্রেট করি, এটা ফিজিক্যালি করতে হয়, সেটা কিভাবে করি সেটা আমরা দেখব। আচ্ছা এই যে দেখো ক্যালিব্রেশন কিটের মধ্যে 4টা পোর্ট আছে কিন্তু, যে 1 2 3 4, মানে 4টা কি পয়েন্টস আছে। এখানে লেখা আছে দেখো, এই পয়েন্টসটার নাম কি ওপেন, এই পয়েন্টসটার নাম কি লোড, এটার নাম হলো শর্ট, এটার নাম হলো থ্রু। তাহলে এখন দেখো এই জায়গায় SOLT মানে কি শর্ট, ও দিয়ে কি ওপেন, এল দিয়ে কি লোড, টি দিয়ে কি থ্রু। তাহলে বুঝতে পারছি যে SOLT কোথা থেকে আসতেছে। মানে এই ক্যালিব্রেশন, যদি SOLT ক্যালিব্রেশন করো এই মেথডে, তাহলে কি করতে হবে, তোমাকে এই 4টা পোর্টই ইউজ করতে হবে, শর্ট, ওপেন, লোড আর থ্রু। এরপরে আছে SSLT, তখন কি করতে হবে, তখন ওপেনটা ইউজ করব না। এই 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 মেথডে যদি করি আমরা, যদি SSLT মেথডে ক্যালিব্রেট করি, তাহলে শর্ট হলো 2বার ইউজ করব, তারপর আমরা কি করব লোড একবার, থ্রু একবার। আবার SSST তে আমরা কি করব, লোড ইউজই করব না, শর্ট পোর্টটা 3বার ইউজ করব, থ্রুটা একবার ইউজ করব। তাহলে আমরা কি করব, এগুলো বিভিন্ন ধরনের মেথড আছে, বাট মোস্ট কমন যে মেথডটা সেটা হলো SOLT মেথড, মানে এই 4টা পোর্ট ইউজ করে করার মেথড। এবং এটাই আমরা ল্যাবে করব, যে SOLT কে উপায়ে মেথডে কি করব আমরা ক্যালিব্রেশন করব। আচ্ছা তাহলে আমাদের ওই পর্যন্তই। নিচে হলো আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস চলে আসছে, আমরা ম্যাথমেটিক্যাল টার্মস এর মধ্যে যাব না, আমরা থিওরিটাই দেখব। তা আমরা প্রথম থেকে তাহলে আমরা একটু রিভিউ করি কি ছিল আমাদের লাম্পড এলিমেন্ট মডেল আর ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেল। লাম্পড এলিমেন্ট মডেলে আমাদের কি ইম্পিডেন্সের কোনো মিসম্যাচ ছিল না, কারণ ভোল্টেজ সব জায়গায় সেম ছিল আমাদের ক্যাবেলের মধ্যে দিয়ে বা কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে। বাট ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট মডেলে কি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সিটা হাই ছিল, দ্যাটস ওয়াই আমার যে ল্যামডাটা কি করছে, আমার লেন্থ অফ দ্য ক্যাবেলের চেয়ে ছোট হয়ে গেছে। সে সময় কি থাকে, আমার লেন্থ অফ দ্য ক্যাবেলের সব জায়গায় ভোল্টেজটা সেম থাকে না, কোনো জায়গায় কম বেশি থাকে। কারণ এখানে কি করা হয়, ইম্পিডেন্সের মধ্যে লাইনের ইম্পিডেন্স এবং লোড ইম্পিডেন্স থাকে। লোড ইম্পিডেন্স লাইন ইম্পিডেন্স যদি ম্যাচ না হয়, তাহলে আমাদের কি হবে, রিফ্লেক্টিং ওয়েভ আর ইনসিডেন্ট ওয়েভের পরিমাণটা মিসম্যাচ হতে থাকবে। দ্যাটস ওয়াই আমাদের কি ইম্পিডেন্সটা ম্যাচ করাটা খুব জরুরি। সেই ইম্পিডেন্সটার মধ্যে মিসম্যাচ আছে কিনা বা ইম্পিডেন্সটা ম্যাচ করার জন্য আমরা কি ভিএনএ ইউজ করি। ভিএনএ কি করে, এস প্যারামিটার সে প্রডিউস করে, এস প্যারামিটার প্রডিউস করে আমাদেরকে আমাদের যে ইম্পিডেন্সের মিসম্যাচটা এই জিনিসটা আমাদেরকে দেখায়। ইম্পিডেন্সটার মিসম্যাচটা কি করে, সে অমিট করে, এবং অমিট করে আমাদেরকে রেজাল্ট শো করে ভিএনএ দিয়ে। আচ্ছা এরপরে কি আসছে, ভিএনএ হলো একটা একটা আর ভিএনএ হলো একটা ইনস্ট্রুমেন্ট। ভিএনএ ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের কি হয়, এই ইরোড থাকে। সেখানে 3 ধরনের ইরোডের মধ্যে একটা আছে সিস্টেমেটিক ইরোড। সেই সিস্টেমেটিক ইরোডের আরো 3 ধরনের ইরোর মডেল আছে, এবং প্রত্যেকটা সেই ইরোর মডেল আবার দুইটা দুইটা করে ইরোরের সাথে মানে রিলেটেড। তাহলে টোটাল আমাদের 2 পোর্ট একটা ভিএনএ তে মোট 12টা ইরোর মডেল থাকে। এরপরে ইরোর গুলাকে সলভ করার যে উপায়টা সেটাই হলো ক্যালিব্রেশন। এবং আমরা কি করব, এই ক্যালিব্রেশন কিট দিয়ে SOLT উপায়ে মেথডে ক্যালিব্রেট করব। ওকে, এটা হলো এখানের এই পর্যন্ত থিওরি। এরপর আমরা পরের যে 12 নাম্বারটা রেখে আসছিলাম সেখানে চলে যাব। আচ্ছা 12 নাম্বারে এখন কি, এখন নিশ্চয়ই আমরা বুঝতে পারছি ভিএনএ দিয়ে কি করা হয়, ভিএনএ সম্পর্কে জানি। তাহলে এখন কি করব, আমরা একটা এটার ইমপ্লিমেন্টেশনটা দেখবো, যে আসলে যে এতগুলা যে কথাবার্তা বললাম, ভিএনএ জানলাম, ভিএনএ দিয়ে অ্যাকচুয়ালি করবোটা কি। এখন সেটা হবে স্টাডি অন ট্রান্সমিশন লাইন ম্যাচিং সার্কিট ইউজিং ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার। আমরা একটা সার্কিট করব, সেই সার্কিটের ট্রান্সমিশন লাইনের ম্যাচিংটা দেখবো ইম্পিডেন্সের, কি করব ভিএনএ দিয়ে এটার ইম্পিডেন্স ম্যাচিংটা দেখবো। আমাদের সার্কিট বক্সের মধ্যে অনেকগুলো সার্কিট থাকে, সেই সার্কিট একটা মডিউল আছে, যে এই মডিউলটা আমি ইউজ করব। এই সার্কিট মডিউলের মধ্যে, এই সার্কিট মডিউলটা দেখতে কেমন পরের ভিডিওতে তোমরা দেখবা, ল্যাবের যে ভিডিওটা আছে ওখানে আমাদের 8 ধরনের সার্কিট আছে, আমরা জাস্ট একটা সার্কিট দেখবো। সে একটা সার্কিটের এস প্যারামিটার আর দেখবো হলো স্মিথ চার্ট। এটা দেখে আমি বুঝতে পারবো যে আমার ভিএনএ দিয়ে এটার ইম্পিডেন্সটার ম্যাচিংটা হচ্ছে কিনা এই লাইনটা। ওকে,
এখান থেকে আমরা এটাও দেখে গেছিলাম যে আমাদের যে ইম্পিডেন্স ম্যাচিং এর দরকারটা কি, ইম্পর্টেন্সটা কি। এখন আমরা দেখি যে কি কি মেথডে ইম্পিডেন্সটা ম্যাচিং করা হয়। দেখো 3 মেথডস আছে। এক নাম্বারটা হলো ম্যাচিং উইথ লাম্পড এলিমেন্ট, স্টাব টিউনিং আর দ্য কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার। এই যে আগে আবার সেই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সূত্রটা এখানে আছে। আর এই যে রিটার্ন লস, আমরা যে জিনিসটা জানি সেটা আগেই তোমরা অ্যান্টেনার সাথে পড়ছো যে রিটার্ন লসটা কি। রিটার্ন লসটা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সাথে রিলেটেড। এটা কি -20 লগ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দিলে এটা কি ডিবি ভ্যালুটা পাওয়া যায়। আচ্ছা, এখানে যে জেড নট আর জেড এল কোনটা সেটা নিশ্চয়ই জানো। জেড নটটা হলো ট্রান্সমিশন লাইনের, এলটা কি লোডের। আচ্ছা, তাহলে এখানে যে দেখো এই যে আমাদের যে বক্সটা আছে, বক্সটার মধ্যে 8 ধরনের সার্কিট আছে। প্রত্যেকটা জেড এর আলাদা আলাদা ভ্যালু, আলাদা আলাদা কন্ডিশন থাকে যে কোন কন্ডিশনে কি হচ্ছে। বাট আমরা কি করব, যে ফার্স্টের যে পয়েন্টটা আছে যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার, এই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারে এই যে লাইন, এটা কি এল। এল মানে কি, আমার যে ট্রান্সমিশন যে লাইনটা ডিস্টেন্স অফ দ্য ডিস্টেন্স টু দ্য লোড, মানে ট্রান্সমিশন লাইনের যে সোর্স আর লোডের মধ্যে যে ডিস্টেন্সটা, মানে ট্রান্সমিশন লাইনের অবস্থানটা, সেটা কোথায় থাকবে, λ/4। প্রত্যেকটার এই যে দেখো এখানে আলাদা আলাদা কন্ডিশন আছে, প্রত্যেকটা সার্কিটের জন্য আলাদা আলাদা কন্ডিশন আছে। জাস্ট আমরা ওই উপরেরটা দেখবো, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার। তাহলে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারে এখানে কি আসতেছে, এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা একটু দেখে রাখবো। জেড নট স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ইন ইন্টু জেড এল। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এখানে আর আমরা এদিকে যাব না। তোমরা এখন ল্যাবের ভিডিওটা দেখবা। ল্যাবের ভিডিওতে আমরা কি দেখতে পাবো, ল্যাবের ভিডিওতে আমরা দেখতে পাবো হলো একটা আমাদের সফটওয়্যার আছে, শক লাইন সফটওয়্যার, যেটা বিএন এর সাথে কানেক্টেড। ওই সফটওয়্যারটা কি আমরা ফ্রি ভার্সন, এটা পেইড ভার্সন। সো তোমরা বাসায় এই সফটওয়্যারে কোনো কাজ করতে পারবা না, আমাদের ল্যাবেই দেখতে হতো। সেটাই তোমরা এখন ভিডিওতে দেখবা। আমরা কি করব, আমাদের একটা কানেক্টর থাকবে, কে কানেক্টর। ওই কানেক্টরটা ফার্স্টে বিএন এর সাথে এক সাইড হলো কানেক্ট করা, আর এক সাইড হলো আমরা আমাদের এই সার্কিট বক্সের যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের যে পোর্টটা, ওই পোর্টের সাথে কানেক্ট করব। এবং কানেক্ট করার পর দেখব যে এটার যে আমাদের গিভেন ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে আমাদের যে এখানে যে রিটার্ন লসটা, এটা সবচেয়ে লো আসতেছে কিনা। এবং আমাদের যে স্মিথ চার্টটা, সেই স্মিথ চার্ট দেখে আমরা জেড এল আর জেড নট এর মানগুলা নিব, এবং সেখান থেকে আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা কি করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের এক্সপেরিমেন্ট 11 আর 12 একসাথে। যেটাই হলো প্রথমে হলো ভিএনএ কাকে বলে, ভিএনএ নিয়ে আমরা থিওরি জানছি, এবং পরে হলো ভিএন এর ইমপ্লিমেন্টেশন। ওকে। আচ্ছা, তোমাদের এখনো যা যা কোশ্চেন থাকবে বা যেগুলা তোমরা বুঝতে পারবে না, একটু নোট করে রাখো, তোমাদের রিভিউ ক্লাসে এগুলা নিয়ে আমরা আবার আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।